খাটাখাটনিটা আজকে একটু বেশি হয়েছে। আজকে অন্য দিনের মতো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আর সময় নষ্ট করিনি। অন্যদিন কি করি, একটু চা খাই, চা খেতে খেতে একটু ফোন দেখি, একটু হেলতে দুলতে আস্তে আস্তে ধীরে সুস্থে কাজগুলো করি। আর আজকে সকালবেলা উঠেই রান্না বসিয়ে দিয়েছি। তার কারণ আছে, কেন বলো তো? কালকে মাসি বলেই গেছে আজকে উনি মায়াপুরে যাবে, আসবে না। এবার তাহলে তো ঘরের সমস্ত কাজ আমার করতে হবে, ঘর মোছা, বাসন মাজা, এগুলো রয়েছে এক্সট্রা কাজ। সেই কারণেই রান্নাটা আগে করা থাকলে না আমি একদম ধীরে সুস্থে এই কাজগুলো করতে পারবো। আর ঘর পরিষ্কার করার পরে না আমার তারপরে আর রান্না করতে ইচ্ছা করে না, ঘর আবার নোংরা হয়ে যায়। সে কেউ করে দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার নিজের করতে ইচ্ছা করে না। তো এখানে টেবিলে বসে বসে এতক্ষণ চা খেলাম। আর ওদিকে কি রান্না বসিয়েছি সেটা একটু পরেই বলছি। তোমাদের দাদাভাইকে আগে বললাম তুমি যাও বাজারে যাও, আর আমি এদিকে রান্না স্টার্ট করে দিই। তাই ওকে আগে সকাল সকাল বাজারে পাঠিয়ে দিয়েছি। ও যতক্ষণ না আসে ততক্ষণ ঘরের যেই কাজগুলো সেগুলো করে নিচ্ছি। আমাদের বেডরুমের বিছানাটা ঘুম থেকে ওঠার সাথে সাথেই তুলে নিয়েছিলাম। তারপরে চা খেলাম আর রান্না বসালাম। আর এই ঘরে বিছানাটা গোছানো হয়নি, এমনি গোছানোই রয়েছে। তবে এই যে জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে। এখন যা রোদের তাপ হয় একদিনের ভেতরেই শুকিয়ে যায়। যদি একটু মানে ভেজা ভেজা থাকে জানলার কাছে রেখে দিই তাই শুকিয়ে যায়। এতক্ষণ ওই জানলায় মেলা ছিল, ওখান থেকে তুলে এনে বিছানায় রাখলাম। তা ভাবলাম শুকিয়ে যখন গেছে ভিজে এটা মানে গুছিয়েই নি। এখন দেখছি তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি প্যান্ট যেগুলো মোটা মোটা জিনিস সেগুলো তো ওই পাঁচিলের পাড়ে মেলেছিলাম, ওখানে টানা রোদটা পড়ে, ওইগুলো শুকিয়ে গেছে। আর আমার নাইটিটার দড়িতে মেলা ছিল, ওই জন্য দেখছি একটু গলার কাছটা ভেজা ভেজা, তাই আবার এই জানলায় মেলে রাখলাম। আমি তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব, সেটা হলো আগারো রিজেন্সির মাল্টিকুক কেটেল। আর এটা কিন্তু স্টুডেন্ট এবং ব্যাচেলারদের জন্য একদম পারফেক্ট, যাদের কাছে ফুললি অ্যাকোয়ারেট কিচেন এবং ইন্ডাকশনের সুবিধা নেই। আর আমাদের যখন খুব ক্রেভিং হয়, বিশেষ করে সন্ধ্যের দিকে একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করে, কিছু চটপটা খাবার খেতে ইচ্ছা করে, তখন সবসময় বাইরে থেকে খাবার আনা পসিবল হয় না। তখন যদি আমরা বাড়িতেই কিছু একটা বানিয়ে নিতে পারি, সেটা যদি খেতেও সুস্বাদু এবং মজাদার হয় তাহলে কিন্তু খুব ভালোই হয়। যেটা কিন্তু এই মাল্টিকুক কেটেলটার মাধ্যমে তোমরা খুব অনায়াসেই বানিয়ে নিতে পারবে। আর এটা একদম ছোট হওয়ার কারণে একদম ট্রাভেল ফ্রেন্ডলি। এরপর থেকে আমি যদি কোথাও ঘুরতে যাই তাহলে কিন্তু অবশ্যই আমি এই কেটেলটা সাথে করে নিয়ে যাব, কারণ সেখানে গিয়েও এটা আমার খুবই উপকারে আসবে। এটা যেহেতু মাল্টিকুক কেটেল সেই কারণে শুধু একরকম নয়, বিভিন্ন ধরনের খাবার কিন্তু এটাতে বানানো যেতে পারে। আজ আমি তোমাদের আগারোর এই মাল্টিকুক কেটেলে কিছু খাবার তৈরি করে দেখাবো, তো চলো আমার সাথে দেখতে থাকো। এটা হলো 1.2 লিটারের আগারো রিজেন্সির মাল্টিকুক কেটেল উইথ স্টিমার। এটার সাথে একটা স্টেনলেস স্টিল স্টিমিং পট, স্টেনলেস স্টিল গ্রিল র্যাক, এগ বয়েলিং র্যাক, প্লাস্টিক বোল এবং 360 ডিগ্রির পাওয়ার বেস। আগারোর মাল্টিকুক কেটেলটার বডিটা রয়েছে ডাবল লেয়ার্ডের, ভেতরটা আছে স্টেনলেস স্টিল, বাইরেটা আছে প্লাস্টিকের। একদম উপরে রয়েছে একটা স্টেনলেস স্টিলের স্টিমিং পট, এর মধ্যে যে কোনো সবজিপাতি স্টিম করতে দিতে পারো কিংবা মোমো বানানো যাবে। আর এটা ঢাকার জন্য রয়েছে একটা ট্রান্সপারেন্ট গ্লাস লিড, যেটা খুবই বেশ শক্তপোক্ত উন্নত মানের। এই জিনিসটার প্রত্যেকটা ইউনিটের স্টেনলেস স্টিলগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির। কালার এবং লুক ওয়াইজ জিনিসটা কিন্তু দারুণ স্টাইলিশ। কেটেলটার ওয়াইড মাউথের কারণে এটার ভেতরে রান্না করা, নাড়াচাড়া করা এবং ধোয়া পরিষ্কার করা কিন্তু খুবই সহজ। এর ভেতরে একটা মিনিমাম এবং ম্যাক্স স্কেল রয়েছে, যেটার মাধ্যমে কতটা খাবার আমরা এর ভেতরে রান্না করতে পারি সেটা মেজারমেন্ট করা যাবে। ভেতরটাও আছে একদম স্টেনলেস স্টিলের, আর এর হ্যান্ডেলটার সাহায্যে সহজে এঠানো নামানো যায় এবং ঘোরানো যায়। আর এর সাথে রয়েছে একটা 360 ডিগ্রি ডিট্যাচেবল পাওয়ার বেস। আর এই যে নিচটা এরকম পাওয়ার কেবলের জন্য করা আছে। সামনেটায় রয়েছে এরকম একটা রেগুলেটর, যেটার সাহায্যে অন অফ করা যাবে এবং টেম্পারেচার 1 এবং 2 পর্যন্ত কমানো বাড়ানো করা যাবে। এর সাথে আরো পেয়ে যাচ্ছি একটা গ্রিলিং র্যাক এবং একটা এগ বয়লার ট্রে, যেটার মধ্যে একসাথে 6টা ডিম সেদ্ধ করা যাবে। এগ বয়লার ট্রে এর মধ্যে এরকম একটা স্ট্যান্ড মতো রয়েছে, যেটার সাহায্যে ওঠানো নামানো করা যায়। আর রয়েছে কেক বানানোর জন্য একটা প্লাস্টিকের বোল। এটা গ্রিলিং র্যাকটা ফার্স্টে রেখে তার মধ্যে জল দিয়ে কেক বানানোর এই বোলটা এর উপরে রেখে ওপরের কাচের লিডটা বন্ধ করে দিলেই এর মধ্যে কেক বা ধোকলা টাইপের কোনো কিছু জিনিস বানিয়ে নেওয়া যাবে, মানে যে কোনো স্টিম জিনিস বানানো যাবে। আবার এখানে দেখো জল দিয়ে এগ বয়লারটা দিয়ে তার উপরে লিডটা আটকে দিলেই এগ বয়েল হয়ে যাবে। মানে অনেক কিছু, বলছি না মাল্টি কুকিং এটা কেটেল, ওই জন্য মাল্টি কুক রেসিপিসের মধ্যে কিন্তু করা যায়। আর চলো আজকে আমি তোমাদের একটু নুডলস রান্না করে দেখাই।
আজকে আমি 3টে রেসিপি রান্না করে দেখাবো এই মাল্টিকুক কেটেলে। তো এখানে একটু নুডলস নিয়ে নিলাম, আর বাবাও বায়না করছিল, দেরি হচ্ছে, এখনও দিদাবাড়ি যেতে বায়না করছে, তাই দেরি হচ্ছে, বলছে আমার খিদে পেয়ে গেছে, কিছু বানিয়ে দাও। আর জানো তো বাবাই নুডলস খেতে কত ভালোবাসে, তাই জন্য ওর জন্য একটুখানি ম্যাগি বানিয়ে দিলাম। তো এই যে জল দিয়ে দিলাম, তারপরে ম্যাগিটা দিয়ে দিয়েছি নর্মাল, যেমন এমনি বাটিতে করে আমরা করি গ্যাস ওভেনে বা ইন্ডাকশানে, সেমভাবেই মশলাটা দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে 2 মিনিটের মধ্যে হয়ে গেল। এবার নামিয়ে দিলাম, বাবাইকে খেতে দিয়ে দিই, তারপরে আমি বাদ বাকি রান্নাগুলো চলো সেরে নিই। এর মধ্যে তোমরা সেমভাবে ম্যাগি, নুডলস, পাস্তা সব কিছু রান্না করে নিতে পারো। এবার আমি রান্না করব ফ্রাইড রাইস। সকালে তো তোমাদের বলেইছিলাম যে দুপুরবেলা আলুর দমটা বানিয়ে রেখেছি, রাত্রেবেলা ফ্রাইড রাইস খাবো। তো এই যে আমি জল দিয়ে নিলাম, আর চালটাকে ভিজিয়ে রেখেছিলাম ফার্স্টে, এখন ধুয়ে দিয়ে দিলাম। আর যে এই পরিমাণ আমি চাল নিয়েছি তার ডবল নিয়েছি জল, তার মধ্যে একটু ঘি, একটু লবণ দিয়ে, আর একটু দেবো তেজপাতা, একটু গোটা গরম মশলা দিয়ে লিডটাকে আমি আটকে রাখলাম। খানিকক্ষণ রাখলেই দেখতে পাবো ফুটে উঠেছে। মাঝে মাঝে লিডটা খুলে একটু নাড়াচাড়াও দিয়ে যাবে। আর যখন দেখবো একদম হয়ে এসছে চালটা, এমনিতেই তো বাসমতি রাইস বেশিক্ষণ সময় লাগে না, মানে 5 মিনিটের ভেতরেই হয়ে যাবে। আর ফুটে উঠলে জলটা কিন্তু এই লিডটাকে একটু বন্ধ করে রাখতে হবে, তাহলে এই যেইটুকুনি জল দেখতে পাচ্ছ সেটাও শুকিয়ে যাবে। তারপর আমি দিয়ে দিলাম একটু তেল আর একটু ঘি। এবার সবজিগুলো কেটে রেখেছিলাম, আর এর মধ্যে একটুখানি কাজু কিশমিশও দিয়েছি, একটু বিনস, গাজর দিয়েছি, আর মটরশুঁটি দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এবার একটু ভাজা হয়ে গেলে আমি যেই ভাতটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম সেটা এর ভেতরে দিলাম, একটু চিনি, একটু লবণ টেস্ট করে দেখে নিলাম, আর একটু ঘি দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল আমার ফ্রাইড রাইস। যেহেতু আমরা রাতে 3 জনই খাবো, ওই জন্য একদম অল্প করেই বানিয়েছিলাম। বেশ ভালোই কিন্তু হয়েছে, একদম ঝরঝরা ভাত হয়েছে, দেখতেই পাচ্ছ। আর সব থেকে বড় কথা, খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমার যেহেতু একটা জায়গায় যাওয়ার তাড়া রয়েছে এখন, আমি জানোই এখন বেরোবো, বাপের বাড়িতে যাব, তো একদম রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়েছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। ফ্রাইড রাইসটা যতক্ষণ আমি প্লেটিং করছিলাম ততক্ষণে আমি মোমো বানানোর জন্য স্যুপ রেডি করে নিয়েছি। তো স্যুপটাকে আমি একটুখানি ফুটতে দেবো, একটু জল দিয়ে নিলাম, একটু গাঢ় হয়ে গেছিলো। তারপরে এই যে মোমোগুলোকে স্টিম করতে বসিয়ে দিলাম। তো 10 মিনিট এইভাবে রাখবো। 10 মিনিট হয়ে যাওয়ার পরে আবার একটু উল্টো পিট করে দেবো আর কি। এত গরম, আমার হাত পুড়ে যাচ্ছিলো, এই যে হাতার সাহায্যে আবার একটু উল্টে পাল্টে দিলাম, দিয়ে আবার 10 মিনিট রাখবো। তো এই যে এখন একদম টোটালি আমার মোমোটা কিন্তু তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। স্যুপটাও একদম ভেতরে ফুটছে, দেখতে পাচ্ছ ফুটন্ত স্যুপ। আর গরম গরম মোমো আর স্যুপ খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও তো। তো দারুণ হয়েছিল কিন্তু, শেপগুলো হয়তো আমি একটু ভালো দিতে পারিনি, তবে দোকানের থেকে কোনো অংশে কিন্তু টেস্টে কম ছিল না, দারুণ হয়েছে। রান্নাবান্না হয়ে যাওয়ার পরে এটা পরিষ্কার করাও একদম সহজ, তবে মাথায় রাখতে হবে এটা ডিরেক্ট ওয়াটারে কখনোই ধোয়া যাবে না, তাহলে কিন্তু শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। তোমরাও এরকম কোনো পট থেকে জল ঢেলে পরিষ্কার করে একটা শুকনো নরম কাপড় দিয়ে মুছে নিতে পারো। বন্ধুরা, তোমরা তো দেখলেই কত সহজে আমি এতগুলো রান্না এত তাড়াতাড়ি করে ফেললাম। তো তোমরা যদি কেউ আকারের এই মাল্টি কুকিং কেটেলটা কিনতে চাও, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পারচেস করে নাও। এই যে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর যেহেতু এই অ্যালুমিনিয়ামের বাটিতে আজকে ডাল সেদ্ধ করতে বসেছি, স্টিলের বাটিটা এঁঠো রয়েছে, মাজা হয়নি, ওই জন্য আর ইন্ডাকশানে বসাতে পারলাম না। আজকে গ্যাসেই সব রান্না হবে। আর এই আমটা মনে আছে আগের দিনকে কেটে ওই কিসের তরকারিতে দিয়েছিলাম জানো, ওই ভেন্ডি আলুর তরকারিতে একটুখানি আম দিয়ে করেছিলাম না, আর বাদ বাকিটা ছিল। তো ভেবেছিলাম চাটনি করব, তা আর চাটনি করা হয়নি। তো সেই আমটা দিয়েই আজকে এই আম ডাল করে ফেলবো। আর এই গরমে আম ডাল খেতে খুব ভালো লাগে, আর মুসুরির ডাল ছাড়া না অন্য কোনো ডালে খুব একটা ভালো লাগে না। আর এখন না মটর ডাল আনাচ্ছিও না, মটর ডালটা তোমাদের দাদাভাই খায় না, বাবাও খুব একটা পছন্দ করে না। আমার অবশ্য ভালো লাগে, তবে ওরা খায় না, আমার একার জন্য একটুখানি কি ডাল করব। আর আজকে না বাবাই তো বাড়িতে নেই, বাবাই আসবে দুপুরবেলা, তবে ও খেয়ে দিয়ে আসবে, মানে আস্তে আস্তে হয়তো বিকেল হয়ে যাবে। তো এই ভাতটা না মানে কালকের করা, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন একটু জল দিয়ে ফুটিয়ে নেব। কালকে আমার ভুল হয়ে গেছে, বেশি করে রান্না হয়ে গেছিলো। তোমাদের দাদাভাই যে দুপুরে খাবে না সেটা আমার, মানে দুপুরে খেয়েছে, রাতে যে খাবে না সেটা আমার একদমই খেয়াল ছিল না। ওর বিয়ে বাড়িতে নিমন্ত্রণ ছিল, এবার রাতে খাইনি। আর রাতের খাবার আমিও অল্প একটু খাই, 1 গাল মতন ভাত খেয়েছি, তাও কখন জানো 12টার পরে। তোমাদের দাদাভাই বাড়িতে আসলো, তারপরে এসে বলছে এখনও তুমি খাওনি। মানে আমি ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম, খেতে ভুলে গেছি। যেহেতু তোমাদের দাদাভাই আসেনি, ওর অপেক্ষা করতে করতে তারপরে 12টার সময় এসছে, তারপরে ও গাড়ি তুলছে যখন, তারপরে গিয়ে আমি ভাত খেলাম 1 গাল মতো। এবার ওই জন্য না অনেকটা ভাত রয়ে গেছে, তা সেটা কি নষ্ট করব, এই বেলাটা আমাদের দুজনের ভালোভাবে হয়ে যাবে। তাই আমি তবে কি ফ্রিজের ভাত না আমি খাই না, আমার ভালো লাগে না, কেন কে জানে, স্বাদ নষ্ট হয়ে যায় আমার মনে হয় ফোটালে। তবে কালকের ভাতটা না একদম ঝরঝরে করে রান্না করা ছিল, মানে একটু শক্ত ছিল, ওই জন্য একটু ফুটিয়ে নিলাম আজকে, তাও খাওয়া হয়ে গেছে দুজনের। আর রাত্রে
রাত্রেবেলা গরম ভাত করব। তো দেখলে মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই, সেটাকে আমি ঢেলে রাখলাম, এখনও মানে ছাড়াতে হবে, ধুতে হবে। আর এদিকে যেই বাসনগুলো জমেছে, আমি বললাম না কালকের থেকেই না, জানি তো আমি, ওই জন্য দুপুর থেকেই অল্প অল্প করে বাসন জমিয়েছি, মানে বেশি বাসন জমায়নি। রাত্রে বাসন মেজে নিয়েছিলাম কয়েকটা, তারপরে সকালে কয়েকটা হলো, রাত্রে আবার খাবার আগে বাসন মেজেছিলাম, যেহেতু খাওয়ার পরে আবার কয়েকটা জমেছে, তরকারি কিছুতে ছিল সেইগুলো। তো এখন ওইদিকে রান্না হতে থাকছে, ভাত আর ডালটা হতে থাকুক, ততক্ষণে আমি বাসনগুলো মেজে নিই। আর এই রান্না করতে করতেও একটা দুটো যা হবে মেজে নেবো, একবারে জমালে না আমার খুব চাপ হয়ে যাচ্ছে, মানে মানে টাইমে কুলাতে পারি না। আর ওইদিকে রান্নার দিকে গেলে বাসন অনেক হয়ে গেলে তখন এখানে মাজা যায় না, অসুবিধা হয়। তো যাই হোক, এখানে দেখো অল্প কটা ছিল, সব মেজে মেজে আমি গামলায় উবুর করছি। আজকে আর গামলার বাসনগুলো খালি করিনি, কারণ ওখানেই তো আবার উবুর করে রাখতে হবে, ফালতু আর কী করতে খালি করব। একেবারে কালকে সব জল ঝরে গেলে মাসি আসবে, তখন খালি করে দেবো। ওখানে মাসি তো কলে নিয়ে গিয়ে বাসন মাজে জানো। তাই দেখো মাজাও হয়ে গেল বলতে বলতে, আর রান্নাটাও এদিকে হচ্ছে। এইভাবে কাজ করলে না তাড়াতাড়ি হয়ে যায়। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে নিয়েছি। এবার ততক্ষণে ভাবছি কি আমি তরকারিগুলো কেটে নিই। আর পটল আগের দিনকে তোমার দাদাভাই এনেছিল, সেটা ছিল, চিংড়ি মাছ এনেছে আজকে। তো ও বললো কি পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করো মাখা মাখা করে, আর তার সাথে তো টক ডাল করছি। আর কালকের কিছু টুকটাক তরকারিও আছে, যেমন পাতা বাটা আছে, শাক আছে, ওইবারে দিদিভাইরা দিয়েছিল, সোয়াবিনের তরকারি আছে, চাটনি আছে, এগুলো সব আছে। তো আজকে আবার ওরা বাড়ি নেই। আমি এখন ভিডিও যেহেতু পরের দিন ভয়েস ওভার দিচ্ছি, তাই জানি। দুপুরবেলা যখন আমি রান্নাবান্না করে ওদের বাড়ি দিতে গেছিলাম, তো গিয়ে দেখছি ওরা বাড়ি নেই। তবে ওরা ছিল না, ওর শাশুড়ি মা ছিল, ওনার কাছে দিয়ে এসেছিলাম তরকারি। তো যাই হোক, এখানে দেখো মাছটাকেও আমি ছাড়িয়ে নিলাম, তরকারি ওইদিকে কাটা হয়ে গেছে, মানে কেটে টেটে গোছাতে গোছগাছ করতে তো একটু সময় লাগে। তো এখানে মাছ ছাড়িয়ে ভালো করে ধুয়ে টুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর বাবাই না চিংড়ি মাছটা খায়, তবে কি ওই একদম গায়ের খোসা টোসাগুলো সব ছাড়িয়ে দিতে হয়, আর ও তো রাতে খাবে ওটা দিয়ে, ওই জন্য একদম খোসা ছাড়িয়ে দিয়েছি আজকে। এদিকে টক ডালটা হয়েও গেছে, আম দিয়ে কাটা দিয়ে নিলাম। আমটা যেহেতু ফ্রিজে ছিল, মানে দিয়ে সেদ্ধ করেছি না, ভুল হয়ে গেছে, যেই কাটা দিয়েছি পুরো আমই একদম ডালের সাথে ঘন্ট পাকিয়ে গেছে, আস্ত করে আর দেখার মতন কিছু নেই। তবে মারাত্মক টক ছিল না বলে ডালটা খুব ভালো হয়েছিল খেতে, মানে তৃপ্তি পেয়েছি। গরমে না এই টক ডাল খেলেই তৃপ্তি পাওয়া যায় জানো তো। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এখন তেলের মধ্যে একটু গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে পটল আর আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে না খেতে টেস্ট হবে। পটল না ভাজলে না খেতে ভালো লাগে না যে কোনো তরকারিতে। আমি সাধারণত যখনই পটল আলুর তরকারি করি, পটল গোল গোল করে কাটি। তো তোমাদের দাদাভাই এই বুদ্ধিটা দিয়েছে, বললো কি একটা পটল লম্বা করে 4 ভাগ করে দেখবে ভালো হয়। আর সত্যি রান্না করতে সুবিধা হয়েছে, ভাজতেও তাড়াতাড়ি হয়ে যায়, নরমও হয়ে আসে তাড়াতাড়ি করে, টেস্টটাও হয়, মশলাটাও ভেতরে ঢোকে। এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে, যারা কোনো দিন এইভাবে লম্বাভাবে কেটে খাওনি, ভালো লাগে, কিন্তু বেশি ভালো লাগে, তাড়াতাড়ি সফট হয়ে যায়, তো দেখতেও ভালোই লাগে। আর ওই যে আম ছিল না, তার থেকে খানিকটা আম এই তরকারির মধ্যেও দিয়েছি, টমেটোও দিয়েছিলাম, একটু টক ঝাল মতন করে করেছিলাম পটল আলুর তরকারিটা। চিংড়ি মাছটা এমনই জিনিস, যাতেই দেবে তোমরা টেস্ট হয়, মানে যারা চিংড়ি মাছ ভালোবাসো তাদের কথা বলছি, যারা ভালোবাসে না তাদের কথা আলাদা ব্যাপার। কিন্তু আমরা যেহেতু চিংড়ি মাছটা বেশ ভালোবাসি, সেটা না চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে, একদম পাতলা ঝোল করো কি মাখা মাখা করো, যাই করো, খেতে দেখেছি খুব সুন্দর সুস্বাদু হয়। তো ওদিকে আমার রান্না কিন্তু হয়ে গেছে, আর আমি ঘরের কাজ শুরু করে দিয়েছি। বললাম না আগে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব, তারপরে কাজ করব। আর বাইরে যা গরম, রোদের তাপ, মানে ঘরের কাজ করতে গেলে হাঁপিয়ে উঠে। এখন দেখো বাইরে যে সিঁড়ির ওখানটা ঝাড় দিচ্ছি, পুরো টাটা ফোড়া রোদটা আমার মাথায় এসে পড়ছে। আমি তো এখনো জামা কাপড় মেলতেও বাইরে যাই না রোদের ঠেলায়, মানে অল্প জামা কাপড় থাকলে, যেদিনকে কাচি সেই দিনকেই বাইরে গিয়ে মেলি। এত রোদে না পা দেওয়া যায় না, বাইরে সিঁড়িতেও পা দেওয়া যায় না। তো ঘর ঝাড় দিয়ে নিলাম। আর আজকের ভিডিওটা দেখে আশা করি তোমরা খুশি হবে, যারা আমাকে কাজ করতে দেখতে চাও। আজকে একদম মানে নাকানো চুবুনি কাজ করতে হয়েছে আমার, আর তাও আবার কি হাঁটু গেড়ে ঘর মুছতে হচ্ছে। ওই যে ঘর মোছার মপটা না ভেঙে গেছে, আগের দিন দেখেছো, এবার ওটা না হাত দিয়ে ধরলেই হাত কেটে যাচ্ছে, এমন ধারালো হয়ে গেছে। আর টিনের জিনিস তো, এবার যদি হাত একবার কেটে যায়, তারপরে ডান হাত বলো আর বা হাত বলো, যাই বলো, ব্যথা সেই ব্যথা হবে। তারপরে ইঞ্জেকশন নিতে হবে, ওই ভয়তে আমি আর ওটা ধরছি না। মপ একটা দেখি কিনতে হবে, আর সবসময় লাগে না বলে আর ওই 200-250 টাকা দিয়ে আবার মপ কিনবো, সেটাই ভাবছি। তো ওই যেটা দিয়ে মাসি ঘর মোছে সেটা দিয়েই মুছে নিলাম। এই বসে বসে মুছছি, আর কী করবো, একটু মাঝে যন্ত্রণা হয় আমার এইভাবে মুছলে, তাও
একদিন তো একদিন দুদিন অসুবিধা হবে না। তো ঘরগুলো ভেবেছিলাম একবার সব ঘর মুছবো না, তারপরে ভাবলাম না, এই গরমে যদি ঘর না মুছি না, ঘর একদম গরম হয়ে থাকে, মানে কি বলবো, আর রাত্রিবেলা বেশি টেকা যায় না জানো তো, এই ছাদের ঘর রাতে বেশি গরম হয়। তো এখন এই যে সব মানে রান্না বান্না করে রান্নাঘর সব মুছে টুছে পরিষ্কার করে এখন সব ঘর মুছে স্নান করে আসবো। তো ফাইনালি স্নান পুজো কমপ্লিট, খাওয়া দাওয়া এখনও হয়নি। ওইবারে দিদিভাইদের গিয়ে তরকারি ডাল দিয়ে আসলাম। আর এখন তোমাদের দাদাভাই গেছে বাবাকে আনতে, ওই বিকেলে তোর পড়া রয়েছে 4টার থেকে। পুজো দিয়েছি, দিয়ে এই জানলাটা বন্ধ করলাম, এত রোদের তাপ আসছে, এই ঘরে গরমে টেকা যাচ্ছে না। তো এখন ভাবছি আমি খেয়ে নেবো নাকি ওরা আসলে তাই খাবে, যদিও বাবাই তো নেমন্তন্ন খেয়ে আসছে। আর তোমাদের দাদাভাই এসে স্নান করবে, তারপরে খাবে। খাওয়া দাওয়া করবো কি করবো না ভাবি, খেয়েই নি, ও আসলে তখন খেতে দেবো খুনি। রোদে ভাল লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে ঘরে গিয়ে একটু ফ্যানের তলায় শুই, ভাল লাগছে না আর খাটাখাটনিটা আজকে একটু বেশি হয়েছে। তো চলো পরে আসছি। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধেবেলা বাইরে দিয়ে কি সুন্দর হাওয়া আসছে, ঘরের মধ্যে তো গুমোট গরম, যদিও আমরা এসির ঘরে ছিলাম তো বেরিয়ে আরও যেন মানে দম ফেলতে পারছি না, এত গরম লাগছে। বাবা এখানে সন্ধে দিচ্ছে, আর আমার এখানে কাজ আছে, এই ঘরে জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে হবে আজকে, কারণ সকালবেলা পড়াতে আসবে ওকে। কিন্তু এখন এই ঘরে পড়াতে বসানো যাবেই না, এমনিতেই গরম, তারপরে প্রদীপ ধরানো হয়েছে তো খুব গরম হবে। বাইরে ধূপকাঠি দিস তুলসী তলায়, তুলসী তলায় একটা ধূপকাঠি দিবি। আমি এখন চা করব। একেবারে ঠোঁটের কাছে একটা ব্রণ হয়েছে, মনে হচ্ছে যেন জ্বর ঠোঁটা যেমন হয় সেরকম, কি ব্যথা, প্রচণ্ড ব্যথা করছে। বাবাই সন্ধে দেওয়া হলে তারপরে চা করব, চা করে আবার ওই ঘরে ঢুকে যাবো, ওই ঘরেই পড়তে বসাবো। এখন এই কদিন ধরে এই ঘরে বসাই যাচ্ছে না, প্রচণ্ড গরম। একটু বৃষ্টি হলেও বাঁচতাম, বাইরে একটুখানি উঠোনে হাঁটাচলা করে আসলাম, জামা কাপড় তুলছিলাম তখন একটু হাঁটাচলা করলাম। বাইরে থাকলে একটু ভালো লাগছে, হাওয়া বাতাস লাগছে, কিন্তু ঘরে যেই ঢুকছি মনে হচ্ছে যেন কোন একটা অন্ধ কূপে ঢুকছি, এত গরম। চা করবো। মা আবার ওই বাড়ির থেকে দুপুরবেলা মা রান্না করেছিল চিকেন, তো চিকেন পাঠিয়েছে, ওটা ফ্রিজে রেখে দিয়েছি, দুপুরে খাইনি। আর দুপুরে আমার তো খাওয়া হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই এসে খেলো, আর খাইনি। আর এখানে আম, তারপরে হচ্ছে কী সব পাঠিয়েছে, আছে লেবু আছে আর আম আছে। এই লেবুগুলো খুব সুন্দর, রস হয় ভালো, কাঁচা আম এগুলো, কাঁচা আম হচ্ছে লেবু। ফ্রিজে আর তখন রাখা হয়নি, ভুলে গেছিলাম। মাংসটা ফ্রিজে উঠিয়েছি, আমি ভাবছিলাম হয়তো আজকে তো ওদের নেমন্তন্ন ছিল, আমি ভাবলাম মনে হয় কালকের হয়তো মাংস, তাই জন্য আমি ফ্রিজে তুলে রেখেছি। তারপরে পরে মা ফোন করলো, শুনলাম যে না, দুপুরেই রান্না করেছে বাবার জন্য, রান্না করে, আর মায়ের আর বাবায়ের নেমন্তন্ন ছিল, সেখানে গেছিলো। আমি একেবারে এইবারে আসো, হলিস বানিয়ে দেবো না চা খাবি? চাটা বানিয়ে একেবারে চলে ধরে যাবো। না, চা খেয়ে তারপরে যাবো। ওই ঘরে বিছানার সাদা বিছানার চাদর পাতা পড়ে যাবে না? খাবে না খাবে যা ইচ্ছে। যে রাত 10টা, আর বাবা এই পড়াশুনো করলো এখানে বসে, এখন ঘুমিয়েও পড়েছে, পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, ওটা ঘুম আসছে। এখন যেমন ভাত বসাতে, দুপুরে তো মানে ভাত তো রান্না করিনি দেখেইছো, এখন রাতে ভাত রান্না করতে হবে। 1 কোটো চাল বসিয়ে দিই, তোমাদের দাদাভাইও আসার সময় হয়ে গেছে, আসবে। ভাত নামালেই গরম গরম খাবো, সবাই 3জনে খেয়ে নেবো, বাবাইকে উঠাবো, শুয়ে পড়বো, খাওয়া দাওয়া করে শোবো। ওই ঘরে সেই বিছানা পড়ে রয়েছে, জামা কাপড় গোছানো হয়নি, এখন গিয়ে ওইটাই গোছা করে পড়ছিল বলে আর গোছানো হয়নি। দেখো খাটের অবস্থাটা সেই হয়ে রয়েছে। এখন আগে ভাত বসিয়ে আসি, নাই তোমার দাদাভাই এসে গেলে আবার বলবে এখনও রান্না হয়নি। চলো, ওদিকে ভাত হতে থাকবে, এদিকে বিছনাও গোছানো হয়ে যাবে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।